হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু রয় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, অধ্যায় ভিত্তিক এনসিইআরটি বিজ্ঞানের আরেকটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ক্লাসে আমি কার্বন এবং এর যৌগসমূহ অধ্যায় তোমাদের করাবো। ইম্পর্টেন্ট এমসিকিউ সব এক্সপ্লেন করে দেব। সম্প্রতি রেলওয়ে গ্রুপ ডি যে পরীক্ষাটি হয়েছে 101টা শিফটে, তার বিজ্ঞানের সব অধ্যায়ের কোশ্চেন আমি এইভাবে তোমাদের সমাধান করে দিচ্ছি। এগুলি আসন্ন রেলের সব পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তাই প্রতিটা ক্লাস প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি এখনো যুক্ত হয়ে না থাকো, তাহলে ডেসক্রিপশন বক্সে দেখবে টেলিগ্রাম চ্যানেলে লিংক দেয়া আছে, সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবে। ওকে। আর প্লে স্টোর থেকে রয় একাডেমি লার্নিং পয়েন্ট অ্যাপটিকে ইনস্টল করে নেবে, সেখানে সায়েন্স ফাউন্ডেশন কোর্স পেয়ে যাবে। যারা সায়েন্স একদম বেসিক থেকে অধ্যায় ভিত্তিক এবং শুধুমাত্র এমসিকিউ নয়, যারা থিওরি আকারে কনসেপ্ট শিখতে চাও, তারা আমাদের ওই সায়েন্স ফাউন্ডেশন ক্লাসে জয়েন করতে পারো। ঠিক আছে? তো আমাদের ফিজিক্স কমপ্লিট হয়ে গেছে, কেমিস্ট্রিও এই চ্যাপ্টারটা করলে কমপ্লিট হয়ে যাবে। এবং পুরনো এনসিইআরটিতে যে পদার্থ অধ্যায়টা ছিল, পদার্থ এবং পদার্থ কি বিশুদ্ধ যে অধ্যায়টা ছিল, সেটা এখন নতুন এনসিইআরটিতে নেই, কিন্তু টেকনিশিয়ান গ্রেড 3তেও এসেছে পরীক্ষায়। সেই জন্য আমি সেই অধ্যায়টাকেও এরপরে করাবো। ঠিক আছে? কেমিস্ট্রিরই একটা অধ্যায় পদার্থ। তো আজকের ক্লাসে আমি করাবো কার্বন এবং এর যৌগসমূহ। ঠিক আছে? তো শুরু করব। সবাই রেডি? কমেন্ট করো। চলো স্টার্ট করছি। দেখো, সবার প্রথমে আছে ভূমিকা, মানে কার্বন এবং জৈব যৌগের সাধারণ ধারণা সম্পর্কে প্রশ্নোত্তর। 1 নম্বর প্রশ্ন, পৃথিবীতে প্রাণ ড্যাশ অণুসমূহের উপর নির্ভর করে, যা হলো সকল জীবের শক্তির প্রধান উৎস। পৃথিবীতে প্রাণ কিসের অণুসমূহের উপর নির্ভর করে? অর্থাৎ এখানে এই প্রশ্নটার মাধ্যমে আমরা জানতে পারবো যে পৃথিবীর সমস্ত জীবদেহ, যেমন মানুষ, গাছপালা, পশু পাখি, সব মূলত কি দিয়ে তৈরি? কার্বন দিয়ে তৈরি। তাই প্রাণ কার্বন ভিত্তিক অণুসমূহের উপর নির্ভর করে পৃথিবীতে। ঠিক আছে? যা সকল জীব, যেমন মানুষ, গাছপালা, পশু পাখি, সবকিছুর জীবদেহই মূলত কার্বন দিয়ে তৈরি। ওকে। ক্লিয়ার? নেক্সট, 2 নম্বর, কোন মৌলিক বৈশিষ্ট্যটি জৈব যৌগকে সংজ্ঞায়িত করে? কোনটা জৈব যৌগকে সংজ্ঞায়িত করে? জৈব যৌগ কি? জৈব যৌগ মানে সব জীবেই আমাদের কার্বন আছে, আর কার্বন দ্বারা গঠিত, কার্বন আছে যেসব জীবে, সেই সবই হলো জৈব যৌগ। এবং তার সাথে আর কি? কার্বনের সাথে আর কি? হাইড্রোজেন পরমাণু। কার্বন এবং হাইড্রোজেন পরমাণু দ্বারা গঠিত, যা সমযোজী বন্ধন তৈরি করে। ঠিক আছে? কোন মৌলিক বৈশিষ্ট্যটি জৈব যৌগকে সংজ্ঞায়িত করে? উত্তর হবে এগুলি মূলত, জৈব যৌগ মূলত কার্বন এবং হাইড্রোজেন পরমাণু দ্বারা গঠিত, যা সমযোজী বন্ধন তৈরি করে। ঠিক আছে? যার মধ্যেই কার্বন এবং হাইড্রোজেন পাবো, সেটাই কি? জৈব যৌগ। মনে থাকবে। আর সমযোজী বন্ধন গঠন করে মানে কি? এরা ইলেকট্রন ভাগাভাগি করে না, ইলেকট্রন দান করে না, ইলেকট্রন ভাগাভাগি করে, শেয়ার করে ইলেকট্রন। ঠিক আছে? শেয়ার করে সমযোজী বন্ধন তৈরি করে। ওকে। চলো নেক্সটে যাব। 3 নম্বর প্রশ্ন, নিচের কোন হাইড্রোকার্বনটি ড্যাশ মৌল দ্বারা গঠিত জৈব যৌগ? বলো কি অ্যান্সার হবে? নিচের কোন হাইড্রোকার্বনটি ড্যাশ মৌল দ্বারা গঠিত জৈব যৌগ?
তো হাইড্রোকার্বনটি কি দ্বারা গঠিত জৈব যৌগ? হাইড্রোজেন উভয়, অর্থাৎ হাইড্রোজেন এবং কার্বন মৌল দ্বারা গঠিত জৈব যৌগ। ঠিক আছে, হাইড্রোকার্বন হলো হাইড্রোজেন এবং কার্বন উভয় দ্বারা গঠিত জৈব যৌগ। এবারে আমাদের প্রশ্ন আছে কার্বনে বন্ধন অর্থাৎ সমযোজী বন্ধন, দা কোভ্যালেন্ট বন্ড মানে সমযোজী বন্ধন। তো প্রথম প্রশ্ন এই সাবটপিকের, কার্বন যৌগগুলির সমযোজী বন্ধন আচরণ এই যৌগগুলির কোন বৈশিষ্ট্যের সঙ্গে সম্পর্কিত? বলো এই 4 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? কার্বন যৌগগুলির সমযোজী বন্ধন আচরণ এই যৌগগুলির কোন বৈশিষ্ট্যের সঙ্গে সম্পর্কিত? তো সমযোজী বন্ধন যাদের মধ্যে আছে তাদের কি হয়? আমরা জেনেছিলাম যে আয়নীয় বন্ধন থাকলে উচ্চ গলনাঙ্ক এবং উচ্চ স্ফুটনাঙ্ক হয়, কিন্তু সমযোজী বন্ধনের ক্ষেত্রে নিম্ন গলনাঙ্ক এবং নিম্ন স্ফুটনাঙ্ক বৈশিষ্ট্য দেখা যায়। ঠিক আছে, অপশন বি কারেক্ট অ্যান্সার। নেক্সট 5 নম্বর, কার্বন আয়নীয় বন্ধনের পরিবর্তে সমযোজী বন্ধন গঠন করে কেন? কার্বন কেন আয়নীয় বন্ধনের পরিবর্তে সমযোজী বন্ধন গঠন করে? বলো কি অ্যান্সার হবে? দেখো আমরা জানি যে কার্বনের বাইরের কক্ষে কয়টা ইলেকট্রন থাকে? কার্বনের বাইরের কক্ষে কয়টা ইলেকট্রন থাকে? 4টে। কার্বনের মোট প্রোটন কত? 6টি। ইলেকট্রন কত? 6টি। তো ইলেকট্রন ভিতরের কক্ষে থাকে 2টো এবং বাইরের কক্ষে থাকে 4টে। তো বাইরের কক্ষে 4টে ইলেকট্রন থাকে কার্বনের। এবার এই যে বাইরের কক্ষে 4টে ইলেকট্রন রয়েছে, এর মধ্যে আমাদের ধনাত্মক এবং ঋণাত্মক কণা থাকে ভিতর নিউক্লিয়াসের চারপাশে। ইলেকট্রনগুলি ঘুরছে কক্ষের মধ্যে, বৃত্তাকার কক্ষে। এখন এই যে 4টে ইলেকট্রন থাকে, তো দুটোতেই দেখো 4টে ইলেকট্রন আছে, কোনটা অ্যান্সার করবে? আর এখানে বলছে 8টি যোজক ইলেকট্রন রয়েছে, তাই কি? তো আমরা জানি, দেখো আমি পুরো কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি। বাইরের কক্ষে যে ইলেকট্রন থাকে সেটাকেই বলে যোজক ইলেকট্রন। তো বাইরের কক্ষে 4টে আছে, তাই 4টে যোজক ইলেকট্রন, তাই এটা ভুল। এবার 4টে ইলেকট্রন রয়েছে, ভেতরে আমাদের প্রোটন আছে কটা? 6টা। ঠিক আছে, তো এই কার্বন যদি চায় যে আরো 4টে ইলেকট্রন নিয়ে বাইরে 8টা ইলেকট্রন করতে, মানে সুস্থিত হতে, আমরা জানি যে বাইরে কটা ইলেকট্রন, বাইরের কক্ষে কটা ইলেকট্রন থাকলে সুস্থিত হয়? 8টা ইলেকট্রন। তো যদি চায় আরো 4টে নেবে, নিয়ে 8টা ইলেকট্রন বানাবে, সেটা কি সম্ভব? সেটা সম্ভব নয়। কেন? তার কারণ 6টা প্রোটনের পক্ষে বাইরে 8টা আর ভিতরে 2টো, 10টা ইলেকট্রন ধরে রাখা সম্ভব নয়। ঠিক আছে, আবার এ যদি কার্বন যদি চায় 4টে ইলেকট্রনই ত্যাগ করে দেবে, সেটাও সম্ভব নয়, কারণ 4টে ইলেকট্রন ত্যাগ করে দিলে ভিতরে 6টা প্রোটন হয়ে যায় আর বাইরে 2টো ইলেকট্রন। তো 2টো ইলেকট্রন 6টা প্রোটনের বাইরে থেকে আলাদা কক্ষে ঘুরতে পারে না। ঠিক আছে, সেটা সম্ভব নয়। বুঝতে পেরেছো? ত্যাগ করতে গেলে, আর সব থেকে বড় কথা হলো 4টে ইলেকট্রন ত্যাগ করতে গেলে প্রচুর শক্তির প্রয়োজন, আর সেই শক্তি নেই, সেই জন্যই ত্যাগ করতে পারে না। ঠিক আছে, সেই কারণে সমযোজী বন্ধন গঠন করে। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হয়ে যাবে দুটোই প্রতিকূল, যে 4টে ইলেকট্রন গ্রহণ করাও প্রতিকূল এবং বর্জন করাও প্রতিকূল শক্তির দিক থেকে। ঠিক আছে, 4টে ইলেকট্রন গ্রহণ বা বর্জন শক্তির দিক থেকে প্রতিকূল। গ্রহণ করলে প্রোটন সেটাকে ধরে রাখতে পারবে না, তত শক্তি প্রোটনের নেই। আবার বর্জনও করতে পারে না, কারণ 4টে ইলেকট্রন বর্জন করার জন্য প্রচুর শক্তি লাগে। ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাব। 6 নম্বরে, অ্যালিফ্যাটিক কার্বন যৌগে গঠিত বন্ধনের প্রকৃতি হলো ড্যাশ। তো আমরা দেখলাম কার্বনে গঠিত বন্ধন কি? কার্বনে গঠিত বন্ধন সমযোজী, তো সে অ্যালিফ্যাটিক হলেও সমযোজী হবে। ঠিক আছে, অ্যালিফ্যাটিক যৌগ হোক বা যে কোনো সাধারণ কার্বন যৌগ হোক, সবসময় ইলেকট্রন কি করে? ভাগাভাগি করে নেয়, তাই সমযোজী বন্ধন। ঠিক আছে, নেক্সট 7 নম্বর, জৈব যৌগে কার্বন কেন সমযোজী বন্ধন গঠন করে তা নিচের কোন বিবৃতিটি ঠিকভাবে ব্যাখ্যা করে? তো আমরা একটা জিনিসই দেখলাম যে উত্তর কি হবে? উত্তর হয়ে যাবে
আগে যে প্রশ্নগুলো আলোচনা করেছি তার থেকেই দেওয়া যায়। কার্বনের সবচেয়ে বাইরের কক্ষে 4টে ইলেকট্রন থাকে এবং অষ্টক পূর্তির জন্য কার্বন এই 4টে ইলেকট্রনকে ভাগাভাগি করে। তো অপশন ডি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট 8 নম্বর প্রশ্ন, অধিকাংশ জৈব যৌগে কোন ধরনের বন্ধন উপস্থিত থাকে? তো জৈব যৌগে কি থাকে? কার্বন থাকে। আর কোন বন্ধন হবে তাহলে? সমযোজী বন্ধন। কার্বন হাইড্রোজেন থাকে, আর কার্বন হাইড্রোজেন কি বন্ধন তৈরি করে? সমযোজী বন্ধন তৈরি করে, ইলেকট্রন ভাগাভাগি করে নেয়। ঠিক আছে, জৈব যৌগ মানে তার মধ্যে কার্বন থাকবেই, তো সমযোজী হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট 9 নম্বর, সমযোজী বন্ধনগুলি ড্যাশ এর ফলে গঠিত হয়। তো কিসের ফলে গঠিত হয়? আমরা দেখলাম যে সমযোজী বন্ধন ইলেকট্রন ভাগাভাগির ফলে গঠিত হয়। অপশন এ কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট 10 নম্বর, নিচের কোন সমযোজী যৌগে সবচেয়ে কম সংখ্যক ভাগীদারি ইলেকট্রন জোড়া উপস্থিত? নিচের কোন সমযোজী যৌগে সবচেয়ে কম সংখ্যক ভাগীদারি ইলেকট্রন জোড়া উপস্থিত? কি হবে অ্যান্সার বলো? দেখি কে আনসার করতে পারো। দেখো কি আছে, নাইট্রোজেন। নাইট্রোজেনের ইলেকট্রন সংখ্যা কত? 7। তার বিভাজন কত? 2 এবং 5। অর্থাৎ বাইরের কক্ষে 5টা ইলেকট্রন থাকে, সে আর যদি 3টে ইলেকট্রন ভাগ করে তাহলেই তার কি হয়ে যাবে? সে ওই বাইরের কক্ষ পূর্ণ হবে, অষ্টক হবে, মানে 8টা ইলেকট্রন হবে বাইরের কক্ষে। তো নাইট্রোজেনের দরকার 3টে ইলেকট্রন ভাগ করে নেওয়া। ঠিক আছে, নাইট্রোজেন 3টে ইলেকট্রন ভাগ করে নেয়। এবার কি 3টে নাইট্রোজেন? না। কিরকম হবে বিষয়টা? এরকম যে ছবি যদি আমি দেখো ভালো করে বুঝবে। নাইট্রোজেন কটা ইলেকট্রন বাইরে? 5টা। তো 5টা ইলেকট্রন দেখানোর জন্য আমি 5টা, 1টা, 2টো, তারপরে 3টে, 4টে, 5টা, বা আমি এই দুটোকে একটু অন্য জায়গায় এইভাবে দেখাই। এই ধরো নাইট্রোজেনের 5টা ইলেকট্রন বাইরের কক্ষে, আর একটা নাইট্রোজেন N2, তো তাহলে দুটো, তাহলে এখানেও আবার 5টা, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা। এরা কি করবে? এই 3টে ইলেকট্রন শেয়ার করে নেবে। কিভাবে শেয়ার করবে? এইরকম, এই 3টে ইলেকট্রন এর সাথে যে শেয়ার করেছে, এ এখন কি হয়ে গেল? 3 আর 5, 8টা ইলেকট্রন হয়ে গেল। আবার এই নাইট্রোজেনের কি হয়ে যাবে? এই নাইট্রোজেনের 5টা ইলেকট্রন এর 3টে ইলেকট্রন শেয়ার করার ফলে এও হয়ে যাবে 5টা ইলেকট্রন, ওই 5 আর 3 8টা ইলেকট্রন বিশিষ্ট। এও 8টা হয়ে গেল, এও 8টা হয়ে গেল। তাহলে বাইরের কক্ষে 8টা পূর্ণ হলো, আর 8টাই হতে হয়, তাই না? তাহলে কি করছে নাইট্রোজেন? কয়টা ইলেকট্রন ভাগ করে নিল বলো? ভাগীদারি ইলেকট্রন জোড়া, তাহলে কয় জোড়া ইলেকট্রন? 3 জোড়া। যদি বলি কয়টা? 6টা ইলেকট্রন। এ 3টে ভাগ করলে এ 3টে, 6টা, কিন্তু 3 জোড়া, এটা 3 জোড়া করেছে। তারপরে আমরা যদি দেখি যে অক্সিজেন কি? অক্সিজেনের মোট ইলেকট্রন সংখ্যা কত? 8। বিভাজন কত? 2, 6। অর্থাৎ অক্সিজেনের 6টা, 1, 2, 3, 4, 5, 6। আবার অক্সিজেনের 1, 2, 3, 4, 5, 6। এই যে 6টা ইলেকট্রন রয়েছে, এরা কি করবে? এই দুটো ইলেকট্রন এখানে এরা ভাগাভাগি করে নিল। এর ফলে কি হলো? এই অক্সিজেন 8টা ইলেকট্রন হয়ে গেল, পেল। এই অক্সিজেনও 8টা ইলেকট্রন পেল। তাহলে মোট দুটোতেই আমাদের কি হলো? 8টা ইলেকট্রন পেল। ভাগাভাগি হলো কয় জোড়া ইলেকট্রন? 2 জোড়া, মানে 4টে ইলেকট্রন। এখানে এটাই হচ্ছিল 3 জোড়া, এটাই 2 জোড়া। CH4 এ কি হয়? CH4 হলো মিথেন, মানে কার্বন হাইড্রোজেনের সঙ্গে, কার্বনের বাইরের কক্ষে 4টে ইলেকট্রন,
সে কি করে, চারটে হাত, চারটে ইলেকট্রন মানে চারটে হাত, সেই চারটে হাত দিয়ে সে চারটে হাইড্রোজেনকে ধরে রাখে, হাইড্রোজেনের একটা ইলেকট্রন, ঠিক আছে, তাই চারটে হাত দিয়ে চারটে হাইড্রোজেনকে ধরে রাখে। তাহলে ইলেকট্রন ভাগাভাগি হলো কত, এক জোড়া, দুই জোড়া, তিন জোড়া, চার জোড়া, চার জোড়া ইলেকট্রন ভাগাভাগি হলো, মানে আটটা ইলেকট্রন ভাগাভাগি হলো। তো এটাও আমাদের আটটা হলো। তাহলে সব থেকে কম কিসে, হাইড্রোজেনে। কেন, হাইড্রোজেনের ইলেকট্রন কটা, একটা, হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা একটা। তো হাইড্রোজেন অন্য আর একটা ইলেকট্রনের সঙ্গে আর একটা ইলেকট্রন কি করবে, ভাগাভাগি করে নেবে। অপশন হাইড্রোজেন। তো অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, প্রথম কক্ষে দুটো ইলেকট্রনই থাকতে পারে, আর হাইড্রোজেনের একটাই কক্ষ, তো দুটো ইলেকট্রনই থাকবে। এইখান থেকে এর সাথে যেহেতু ভাগাভাগি করেছে এইভাবে, এই হাইড্রোজেনের দুটো ইলেকট্রন হয়ে গেল প্রথম কক্ষে, তার বেশি থাকতে পারে না, এই হাইড্রোজেনেরও দুটো থাকতে পারে, দুটো পূর্ণ হয়ে গেল। তাহলে অ্যান্সার কি, অপশন ডি। বলো ক্লিয়ার হয়েছে কিনা, কমেন্ট করো। তাহলে হাইড্রোজেনের এক জোড়া, এটার এক জোড়া, মিথেনের দেখলাম চার জোড়া, অক্সিজেনের মধ্যে ইলেকট্রন ভাগাভাগি হচ্ছিল দুই জোড়া, আর নাইট্রোজেনে ইলেকট্রন ভাগাভাগি হয় তিন জোড়া। ঠিক আছে, চলো নেক্সটে যাব। এইবারে শুরু হচ্ছে কার্বনের রূপভেদ অর্থাৎ অ্যালোট্রপস অফ কার্বনের প্রশ্ন। ঠিক আছে, অ্যালোট্রপস অফ কার্বন। 11 নম্বর, নিম্নোক্ত কোন বিবৃতিটি কার্বনের রূপভেদগুলিকে সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে? নিম্নোক্ত কোন বিবৃতিটি কার্বনের রূপভেদগুলিকে সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে, বলো কি অ্যান্সার হবে। এগুলি হলো কার্বনের সঙ্গে বিভিন্ন মৌল দ্বারা গঠিত যৌগ, তাই কি না, এগুলি কার্বনের আইসোমার বা সমবয়বী যাদের আণবিক সংকেত একই কিন্তু গঠন ভিন্ন, এটাও হবে না। এগুলি কার্বনের বিভিন্ন গঠনগত রূপ যাদের ভৌত ধর্মগুলি ভিন্ন কিন্তু রাসায়নিক ধর্মগুলি একই। ঠিক আছে, কার্বনের যে রূপভেদ সেগুলো হলো কার্বনের বিভিন্ন গঠনগত রূপ যাদের ভৌত ধর্মগুলো ভিন্ন কিন্তু রাসায়নিক ধর্মগুলো একই রকম। ঠিক আছে, আর কার্বনের যদি আমি রূপভেদগুলোর উদাহরণ বলি, তাহলে রূপভেদ কি, রূপভেদ তোমার দেখবে হীরা, গ্রাফাইট, ফুলারিন, এগুলো কি, এগুলো হলো কার্বনের সব রূপভেদ। এবার এইখানে যে ভৌত ধর্ম ভিন্ন বলেছে এর মানে কি, তুমি হীরা স্পর্শ করে দেখবে একরকম, গ্রাফাইট স্পর্শ করবে একরকম, তার মানে কি ভৌত ধর্ম ভিন্ন কিন্তু রাসায়নিক ধর্মগুলো একই। বলতে তুমি হীরাকেও যদি আগুনে জ্বালাও, গ্রাফাইটকেও যদি জ্বালাও, যে কার্বনের রূপভেদ যেটাকেই জ্বালাও না কেন, সেখান থেকেই বাতাসের সঙ্গে কি হয়ে যাবে, কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করবে। ঠিক আছে, কার্বনের রূপভেদকে পোড়ালে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করে, তার মানে রাসায়নিক ধর্ম একই, যেটাই জ্বালাও সেটাই কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করবে। ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট, ওই জন্য রাসায়নিক ধর্ম একই বলা হয়েছে। এবারে দেখো 12 নম্বর, নিচের কোনটি কার্বনের একটি রূপভেদ? কি কি আছে, হীরক রয়েছে, কোয়ার্টজ, চুনাপাথর, ফিটকিরি। তো হীরক আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ডায়মন্ড কার্বনের রূপভেদ। নেক্সট 13 নম্বর, গ্রাফাইটে প্রতিটি কার্বন পরমাণু একই সমতলে থাকা অন্য তিনটি কার্বন পরমাণুর সাথে বন্ধনে আবদ্ধ থাকে যা একটি ড্যাশ বিন্যাস তৈরি করে। বলো কি হবে? তোমরা যদি দেখো যে কার্বনের চারটে হাত, কেন, কারণ চারটে যোজক ইলেকট্রন, কিন্তু গ্রাফাইটে একটা কার্বন কি হয়, তিনটে কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত থাকে। একটা কার্বন
অন্য 3টে কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত থাকে এবং একটা হাত ফাঁকাই থাকে, একটা হাত ফাঁকা থাকে, তার মানে কি একটা ইলেকট্রন মুক্ত থাকে। এবং এইভাবে করে যুক্ত হয়ে তারা এইভাবে ধরো এই কার্বন আবার 3টে, এই কার্বন আবার অন্য 3টে কার্বনকে আরো 2টো কার্বনকে যুক্ত করবে, এই কার্বনটা আবার একে যুক্ত করেছে ধরো এইভাবে, ঠিক আছে। একটা কার্বন 3টে কার্বনের সঙ্গে যুক্ত থাকে, এইভাবে যুক্ত হয়ে ষড়ভুজাকার গঠন তৈরি করে। বুঝেছো? কি গঠন তৈরি করে? ষড়ভুজাকার। এবং এখান থেকে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা বললাম মনে রাখবে, যেহেতু 3টে কার্বনের সাথে পরমাণুর সাথে বন্ধনে থাকে, তাই সেই জন্য একটা কার্বন কি একটা ইলেকট্রন কি থাকে? মুক্ত থাকে, কারণ কার্বনের বাইরের কক্ষে 4টে ইলেকট্রন, 3টে দ্বারা অন্য 3টে কার্বনকে ধরে রাখে, একটা খালি থাকে। এইগুলোকে হাতের মতো মনে করবে, ঠিক আছে, বোঝার জন্য। নেক্সট, তো অপশন সি কারেক্ট অ্যান্সার, ষড়ভুজাকার গঠন তৈরি করে। নেক্সট 14 নম্বর বলেছে কার্বনের কোন রূপভেদে পরমাণুগুলি ষড়ভুজাকার স্তর বিশিষ্ট বিন্যাস দ্বারা আবদ্ধ, যেখানে স্তরগুলি দুর্বল বল দ্বারা সংযুক্ত থাকে? কি হবে? উত্তর হয়ে যাবে অপশন ডি, গ্রাফাইট। গ্রাফাইটে পরমাণুগুলি ষড়ভুজাকার স্তর বিশিষ্ট বিন্যাস দ্বারা আবদ্ধ, যেখানে স্তরগুলি দুর্বল বল দ্বারা সংযুক্ত থাকে। ঠিক আছে, নেক্সট 15 নম্বর কার্বনের কোন রূপভেদ বা অ্যালোট্রপটি বিদ্যুতের পরিবাহী? উত্তর কি হবে বলো, কোনটা বিদ্যুতের পরিবাহী? আনসার করো দেখি। উত্তর হয়ে যাবে গ্রাফাইট। গ্রাফাইট বিদ্যুতের পরিবাহী। নেক্সট 16 নম্বর গ্রাফাইট বিদ্যুতের সুপরিবাহী কেন? কেন তার কারণ আমরা আগেই বললাম, একটা কার্বন তার অন্য তিনটে কার্বনের সঙ্গে বন্ধনে আবদ্ধ হয়ে ষড়ভুজাকার আকৃতি গঠন করে গ্রাফাইট তৈরি করে। ঠিক আছে, তাহলে একটা হাত ফাঁকা থাকে, আর সেই হাতটা কি? সেই হাতটা একটা ইলেকট্রন, সেটা কি হয়? মুক্ত ইলেকট্রন, তাই বিদ্যুতের সুপরিবাহী। মুক্ত ইলেকট্রন না থাকলে বিদ্যুৎ পরিবহন হয় না, তাই যেহেতু গ্রাফাইটে মুক্ত ইলেকট্রন থাকে, তাই সেটা বিদ্যুতের সুপরিবাহী। 17 নম্বর কার্বনের নিম্নোক্ত কোন রূপভেদটি খাঁচার মতো অর্থাৎ কেজ লাইক গঠন বিশিষ্ট? খাঁচার মতো অর্থাৎ কেজ লাইক গঠন বিশিষ্ট কোন রূপভেদটি বলো? কার্বনের এই রূপভেদটি খাঁচা, যেরকম ফাঁপা ফুটবল হয় না, সেই রকম দেখতে। তো অ্যান্সার হয়ে যাবে ফুলারিন। অপশন বি কারেক্ট অ্যান্সার, ফুলারিন। ঠিক আছে, নেক্সট 18 নম্বর ফুলেরিন কার্বন অ্যালোট্রপের রাসায়নিক সংকেত কোনটি? ফুলেরিন কার্বন অ্যালোট্রপের রাসায়নিক সংকেত কোনটি? অ্যান্সার হয়ে যাবে C60। ঠিক আছে, ফুলেরিন কার্বন অ্যালোট্রপের রাসায়নিক সংকেত C60। ওকে, নেক্সট এবারে প্রশ্ন রয়েছে কার্বনের বহুমুখী চরিত্রের অর্থাৎ ভার্সেটাইল নেচার অফ কার্বনের। তো 19 নম্বর প্রশ্ন বলেছে অন্যান্য কার্বন পরমাণুর সঙ্গে কার্বনের বন্ধন গঠন করার অনন্য ক্ষমতা রয়েছে, যার ফলে বৃহৎ অণু গঠিত হয়। এই ধর্মটিকে কি বলা হয়? বলো কি অ্যান্সার হবে? কার্বন পরমাণু কি করতে পারে? অন্য কার্বনের সঙ্গে মানে এইভাবে শৃঙ্খল গঠন করতে পারে, এইভাবে সরল শৃঙ্খল বা এরকম ভাবে শাখা শৃঙ্খল গঠন করতে পারে, এইভাবে শাখা বের হয়, শাখা শৃঙ্খল গঠন করতে পারে, আবার বলয়াকার শৃঙ্খল গঠন করতে পারে এইভাবে। ঠিক আছে, এরকম বলয়াকার শৃঙ্খল গঠন করতে পারে। তো সরলও হয়, শাখাও হয়, বলয়াকারও হয়, 3 রকমই শৃঙ্খল গঠন করতে পারে। কিসের জন্য? এই যে ধর্ম, এই যে বৈশিষ্ট্য, এটাকেই বলা হয় ক্যাটিনেশন। এটাকে কি বলে? ক্যাটিনেশন বলে। ঠিক আছে,
মনে থাকবে? তাহলে ক্যাটিনেশন ধর্ম কি? ক্যাটিনেশন ধর্ম হলো কার্বন অন্য কার্বনের সঙ্গে, কার্বন পরমাণু অন্য কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে দীর্ঘ শৃঙ্খল গঠন করতে পারে, শাখা বিশিষ্ট শৃঙ্খল গঠন করতে পারে বা বলয় গঠন করতে পারে। এই ধর্মকেই, এই যে গঠন করতে পারার ধর্ম, এটাকেই বলা হয় ক্যাটিনেশন ধর্ম। ঠিক আছে? আর এই ধর্মের জন্য হেল্প করে কে? হেল্প করে হলো তোমার চতুর্যোজ্যতা, কারণ 4টে ইলেকট্রন বাইরে থাকে, সেটা হেল্প করে এই ধর্মের জন্য। কিন্তু শৃঙ্খল গঠন করার ক্ষমতার প্রধান কারণ হলো ক্যাটিনেশন। ওকে, নেক্সট 20 নম্বর, কার্বন পরমাণুর কোন অনন্য বৈশিষ্ট্যের জন্য কার্বন অন্যান্য কার্বন পরমাণুর সঙ্গে বৃহৎ এবং নিষ্ক্রিয় শৃঙ্খল তৈরি করতে সক্ষম হয়? বলো কি অ্যান্সার হবে? কোন অনন্য বৈশিষ্ট্যের জন্য কার্বন অন্যান্য কার্বন পরমাণুর সঙ্গে, তো একটা কার্বন অন্যান্য কার্বন পরমাণুর সঙ্গে যে বৃহৎ নিষ্ক্রিয় শৃঙ্খল গঠন করতে সক্ষম হয়, তার প্রধান কারণ কি? চতুর্যোজ্যতা? একদমই না, ক্যাটিনেশন। অপশন সি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, একই অপশনে যদি থাকতো যে ক্যাটিনেশন এবং চতুর্যোজ্যতা, সেটাকে আমরা টিক মারতাম, কিন্তু চতুর্যোজ্যতা ক্যাটিনেশন আলাদা অপশনে থাকলে আমি এই বৃহৎ শৃঙ্খল গঠন করার জন্য যেটাকে বৈশিষ্ট্য ধরবো, সেটাকেই বলা হয় ক্যাটিনেশন বৈশিষ্ট্য, ওই জন্য অপশন সি টিক করব। ওকে, নেক্সট 21 নম্বর, কার্বনের কোন দুটি প্রধান বৈশিষ্ট্যের ফলস্বরূপ বহুমুখী চরিত্র অর্থাৎ ভার্সেটাইল নেচার অর্থাৎ বিপুল সংখ্যক যৌগ গঠনের ক্ষমতা দেখা যায়? বহুমুখী চরিত্র এবং বিপুল সংখ্যক যৌগ গঠনের ক্ষমতা দেখা যায় কোন দুটি প্রধান বৈশিষ্ট্যের জন্য? উত্তর হয়ে যাবে, এখন হবে অপশন এ, ক্যাটিনেশন এবং চতুর্যোজ্যতা। এর জন্য কি করা যায়? বহুমুখী চরিত্র এবং বিপুল সংখ্যক যৌগ গঠনের ক্ষমতা দেখা যায়। ঠিক আছে, চলো নেক্সটে যাব। 22 নম্বর, কার্বনের কোন বৈশিষ্ট্যের কারণে এটি নিজের সঙ্গে এবং অন্যান্য মৌলের সঙ্গে বন্ধন গঠন করে বিপুল সংখ্যক যৌগ তৈরি করতে পারে? বলো কি অ্যান্সার হবে? কার্বনের কোন বৈশিষ্ট্যের কারণে এটি নিজের সঙ্গে এবং অন্যান্য মৌলের সঙ্গে বন্ধন গঠন করে বিপুল সংখ্যক যৌগ তৈরি করতে পারে? তো উত্তর হয়ে যাবে ক্যাটিনেশন না চতুর্যোজ্যতা? কোনটা আনসার করবে এইখানে? দেখি, কে আনসার করো। উত্তর হয়ে যাবে ক্যাটিনেশন। ঠিক আছে, নেক্সট 23 নম্বর, বলেছে ড্যাশ এবং ড্যাশ এর উপস্থিতির জন্য কার্বন দীর্ঘ শৃঙ্খল তৈরি করতে পারে? তো কি অ্যান্সার হবে? ক্যাটিনেশন এবং চতুর্যোজ্যতা। অপশন ডি কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, আগের কোশ্চেনেও ক্যাটিনেশন চতুর্যোজ্যতা হতো, তো দুটো আলাদা অপশনে আছে ক্যাটিনেশন। নেক্সট আমাদের 24 নম্বর, নিচের কোনটি কার্বনের বহুমুখী চরিত্র বর্ণনা করে? বলো কি অ্যান্সার হবে? নিচের কোনটি কার্বনের বহুমুখী চরিত্র বর্ণনা করে? তো অ্যান্সার হয়ে যাবে, কি আছে এতে? অন্যান্য কার্বন পরমাণুর সঙ্গে বন্ধন গঠনের ক্ষমতা, যার ফলে বৃহদাকার অণু তৈরি হয়। হ্যাঁ, এটা বহুমুখী চরিত্র বর্ণনা করে। অন্যান্য কার্বনের পরমাণুর সঙ্গে দ্বিবন্ধন গঠনের ক্ষমতা, তো দ্বিবন্ধন গঠনের ক্ষমতা আছে, হ্যাঁ আছে। অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, হাইড্রোজেন ইত্যাদির মতো অন্যান্য পরমাণুর সাথেও বন্ধন গঠনের ক্ষমতা আছে। তিনটেই আছে, এই তিনটের জন্য আছে বলেই বহুমুখী চরিত্র বলা হয় কার্বনের চরিত্রকে। ঠিক আছে, অপশন এ কারেক্ট অ্যান্সার। নেক্সট 25 নম্বর, নিচের কোন বিবৃতিটি কার্বনের বহুমুখী চরিত্রের সঙ্গে সম্পর্কিত নয়? তো বহুমুখী চরিত্রের সঙ্গে সম্পর্কিত নয় হলো আয়নীয় বন্ধন গঠন করতে পারা, কারণ কার্বন সমযোজী বন্ধন গঠন করে, তো আয়নীয় বন্ধনের কোনো সম্পর্ক নেই এখানে।
চতুর্যোজী মৌল, ঠিক আছে, ক্যাটিনেশন ক্ষমতা, এক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন থাকতে পারে, এগুলো বহুমুখী চরিত্রের সঙ্গে সম্পর্কিত। 26 নম্বর, কোনটিকে জৈব যৌগ হিসেবে বিবেচনা করা যায় না? জৈব যৌগ হিসেবে বিবেচনা করা যায় না কোনটিকে? দেখো, আমি আগেই প্রথম দিকেই পড়েছিলাম জৈব যৌগ হতে গেলে কি কি থাকতে হবে, তার মধ্যে হাইড্রোজেন থাকতে হবে এবং কার্বন থাকতে হবে, কার্বন হাইড্রোজেন থাকতেই হবে। এবং আমরা দেখতে পাচ্ছি অপশন এ, সোডিয়াম কার্বনেটের মধ্যে হাইড্রোজেন নেই, কার্বন আছে, বাকিগুলোতে কার্বন হাইড্রোজেন সব আছে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে সোডিয়াম কার্বনেট, অজৈব, জৈব যৌগ নয়। ঠিক আছে, নেক্সট। এবারে সম্পৃক্ত এবং অসম্পৃক্ত কার্বন যৌগের প্রশ্নোত্তর শুরু হচ্ছে। 27 নম্বর প্রশ্ন, সম্পৃক্ত হাইড্রোকার্বনে কার্বন পরমাণুর মধ্যে কোন ধরনের বন্ধন থাকে? সম্পৃক্ত হাইড্রোকার্বনে কার্বন পরমাণুর মধ্যে কোন ধরনের বন্ধন থাকে? দেখো, এখান থেকে সম্পৃক্ত বলতে কি বোঝায়? সম্পৃক্ত মানে হলো তোমার যেটা সম্পূর্ণ তৃপ্ত হয়ে গেছে, যেটা সম্পূর্ণ তৃপ্তি পেয়েছে। ধরো তুমি খাবার খেলে, পেট ভরে খাবার খেয়েছো, খেয়ে তুমি পুরো তৃপ্তি পেয়েছো, তার মানে কি তুমি আর অন্য কোনো খাবার খাবে না। এত তৃপ্তি, খাবার খেয়ে তৃপ্তি পেয়ে পুরো পেট ভরে খাবার খেয়েছো, আর অন্য খাবার খাবে না, তার মানে সম্পৃক্তটা ঠিক সেই রকমই একটা ব্যাপার। সম্পৃক্ত হাইড্রোকার্বন কি, কার্বন কি খাবার খায়? একদমই না। কার্বন যখন কি করে, কার্বন যখন অন্য যে মৌল রয়েছে তার সাথে এক বন্ধন তৈরি করে, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন তৈরি করে না, কেবল এক বন্ধন। ধরো কার্বন হাইড্রোজেনের সঙ্গে একটা করে বন্ধন তৈরি করেছে, এখন সে এই বন্ধন, তার মানে কি পুরো সম্পৃক্ত। কিন্তু আবার এই যে এখানটায়, এই ক্ষেত্রে ভালো করে বোঝো, একটা করে হাত রয়েছে, কার্বন কার্বনের মধ্যে আমাদের ধরো দ্বিবন্ধন রয়েছে, এই কার্বনের সঙ্গে এই কার্বনের দ্বিবন্ধন, এইভাবে ধরো কোনো একটা রয়েছে। তো এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে এই দুটো কার্বনে যেহেতু দ্বিবন্ধন, এই দ্বিবন্ধন একটা বন্ধনে ভেঙে দিতে পারবে, এই একটা বন্ধন ভেঙে অন্য আরেকটা হাইড্রোজেনকে যুক্ত করতে পারে। তার মানে এ সম্পৃক্ত নয়, এ চাইলে আরো করতে পারে, আরো কাজ করতে পারে, বন্ধন তৈরি করতে পারে একটা ভেঙে আর একটা, কিন্তু এ সম্পৃক্ত। এ চারটে হাত চারদিকে ব্যবহার করে ফেলেছে। বা এবার এ কি, এ ধরো এরকম ব্যাপার, দুটো কার্বন, এখানে ধরো এর সাথে তিনটে হাইড্রোজেন রয়েছে, এটা হলো সিঙ্গেল, এটা হলো মিথেন, CH4 মিথেন। এখানটায় আমি যদি দেই H H, এখানে আরেকটা কার্বন যুক্ত রয়েছে, এখানে আবার H H H, এটা কি, এখানে আছে তিনটে কার্বন এবং কার্বন কার্বনের মধ্যে দেখো আমাদের বন্ধন দেখতে হয় কোনখানের, একটা হলে সেটা সবসময় সম্পৃক্ত, কারণ একটাই কার্বন, অন্য কার্বন নেই। একাধিক কার্বন থাকলে তার মধ্যে যখন সিঙ্গেল বন্ড থাকে, এখানেও সিঙ্গেল বন্ড, এই দুটো কার্বনের মধ্যেও সিঙ্গেল বন্ড, অর্থাৎ এরাও সম্পৃক্ত। এটা কি C3H, কটা আছে দেখো, 3 3 6 আর 2 8টা, C3H8 H8। তাহলে এটা কি, একটা কার্বন হলে মিথ, দুটো কার্বন হলে ইথ, তিনটে কার্বন হলে প্রোপ, অর্থাৎ এটা প্রোপেন, এটা প্রোপেন। তো এটা আমাদের কি, সম্পৃক্ত। ঠিক আছে, এটাকেই যদি আমি এইভাবে তৈরি করতাম যে কার্বন কার্বনের মধ্যে ডবল বন্ড এবং এখানে দুটো হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, এখানে একটা, কারণ দুটো হাত, এইদিকে দুটো হাত ব্যবহার হয়ে, এদিকে দুটো হাত ব্যবহার হয়েছে, এদিকে দুটো, চারটে, এই কার্বনের এদিকে দুটো, এদিকে দুটো, চারটে ব্যবহার হয়ে গেছে। তাহলে এইটা কি, এটা দেখো দুটো কার্বন আছে মানে C2, এটা হলো C2, H কত 4, C2H4, এটা কি, এর নাম কি বলো, নাম জানো এর? এ চাইলে তাহলে এইখানটায় এই কার্বনটা, এই দুটো বন্ডের মধ্যে চাইলে একটা বন্ড ভেঙে দিয়ে আর একটা হাত অন্যদিকে নিয়ে সে আর একটা কার্বনকে ধরতে পারবে, বা তোমার এখানে আর একটা, যে কার্বনকে ধরবে সেই কার্বন আবার অন্য হাইড্রোজেনকে ধরতে পারে, বা চাইলে এই কার্বন আর একটা কার্বনকে না ধরে আর একটা হাইড্রোজেনকে এভাবে ধরতে পারে। কিন্তু এখানে কি পারবে? এই কার্বন কার্বন বন্ধন, এই বন্ধনটা ছিঁড়ে দিলে কি থাকবে আমাদের এইটাই যৌগটা? থাকবে না। এই কার্বন কার্বন বন্ধন, এটাকে ছিঁড়ে দেওয়া সম্ভব? বন্ধন ভেঙে ফেলে যৌগ পরিবর্তন করে? সম্ভব না, কারণ কার্বন কার্বনের মধ্যে এখানে সিঙ্গেল বন্ড আছে। দুটো বন্ড থাকলে একটা দিয়ে ধরে আর একটা ছেড়ে দিতে পারে। যেমন তুমি দুই হাত ধরে ঘুরছো,
চাইলে এক হাত ধরেও ঘুরতে পারো তুমি তোমার বন্ধুর সাথে, ধরো দুজনে, তুমি তো বন্ধুর এক হাত ধরেছো, তোমার এক হাত ধরেছে, এভাবে ঘুরছো, চাইলে এক হাত ধরেও ঘুরতে পারো। কিন্তু যখন এক হাত ধরে ঘুরবে তোমরা যদি ছেড়ে দাও হট করে, তাহলে তো ছিটকে যাবে, সেটা সম্ভব কি না? বোঝা গেল? এই যে মৌলটা, এটার নাম কি? এটা তো বললাম প্রোপেন। এটা দেখতে পাচ্ছি দুটো কার্বন আছে, মিথ তারপরে ইথ, দুটো কার্বনে কি হয়? ইথ। এবং যেহেতু ডাবল বন্ড, কি হয়ে যাবে? ইন। ঠিক আছে? সম্পৃক্ত হাইড্রোকার্বন পরমাণুর মধ্যে কোন ধরনের বন্ধন থাকে? সম্পৃক্ত। তাহলে যেখানে আমাদের সিঙ্গেল বন্ড থাকবে, এইটা সম্পৃক্ত, এইটা সম্পৃক্ত, অর্থাৎ একক বন্ধন থাকে। আর অসম্পৃক্তর মধ্যে কমপক্ষে একটা দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে। এবারে 28 নম্বর, সম্পৃক্ত হাইড্রোকার্বনের ক্ষেত্রে নিচের কোন বিবৃতিটি সত্য? তো সম্পৃক্ত হলে কি হবে? কার্বন কার্বন পরমাণুর মধ্যে তাদের এক বন্ধন থাকে। ঠিক আছে? এখানে এইখানে এই সে শব্দ বাক্যটা একটু ভুল আছে, একটি মাত্র বন্ধন বা এক বন্ধন থাকে। ঠিক আছে? কার্বন কার্বন পরমাণুর মধ্যে একটি মাত্র বন্ধন, অথবা একটি মাত্রটা কেটে দেবো, এক বন্ধন থাকে। ঠিক আছে? বোঝা গেল? কোনটা রাখবো? একটি মাত্রটা থাকুক, তারপরে বন্ধনে একটি মাত্র বন্ধন বা এক বন্ধন থাকে। ক্লিয়ার? তো অ্যান্সার অপশন ডি এরটা। বোঝা গেল? 29 নম্বর, একটি অসম্পৃক্ত কার্বন যৌগের সংজ্ঞায়ক বৈশিষ্ট্য কি? অসম্পৃক্ত কার্বন যৌগের সংজ্ঞায়ক বৈশিষ্ট্য। অসম্পৃক্ত হলে কি হবে? কমপক্ষে একটা দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে, অর্থাৎ এতে কার্বন পরমাণুর মধ্যে কমপক্ষে একটি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে। ঠিক আছে? নেক্সট 30 নম্বর, নিচের কোন যৌগটি একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন? দেখো, যখন এন হলো সম্পৃক্ত, আর ইন আর আইন, ইন ও আইন এরা হলো অসম্পৃক্ত। ঠিক আছে? আবার এটা সরলের ক্ষেত্রে, ঠিক আছে, সরল শৃঙ্খলের ক্ষেত্রে, সরল শৃঙ্খলের ক্ষেত্রে প্রধানত এটা হয়। সাইক্লোহেক্সেন তো আবার আলাদা। মানে যখন আমি মিথেন, ইথেন, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, যখনই এইগুলো বলবো শেষে এন বলবো, তখন সেটা কি হবে? সম্পৃক্ত হয়ে যাবে। যখনই আমি ইন বলবো, তোমার মিথিন হয় না, কারণ একটাই কার্বন, সেটা দিয়ে মিথ ইন হতে পারে না। একটা কার্বনের মধ্যে তো বন্ধন থাকেই না, তো দুটো কার্বন লাগবে কমপক্ষে। অসম্পৃক্ত হতে গেলে কমপক্ষে দুটি কার্বন লাগে, কমপক্ষে দুটি কার্বন লাগে, দুটি সি লাগে। ঠিক আছে? কিন্তু সম্পৃক্ত একটাতেও হয়, যেমন মিথেন। অসম্পৃক্ত হতে গেলে কি হবে? ইথিন বা ইথাইন, প্রোপিন বা প্রোপাইন, বিউটিন বা বিউটাইন। ঠিক আছে? আচ্ছা, আশা করছি ক্লিয়ার হয়েছে। তো অ্যান্সার কি আমাদের? অপশন সি, প্রোপেন, সম্পৃক্ত হাইড্রোকার্বন। নেক্সট 31 নম্বর, নিচের কোন যৌগটি হলো একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন? কি হবে অ্যান্সার? কোনটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন? তো অ্যান্সার হয়ে যাবে যে, দেখো, মিথেন, প্রোপেন, বিউটেন সব এন, মিথেন, প্রোপেন, বিউটেন এগুলো তোমার অসম্পৃক্ত, ইথিন হলো সম্পৃক্ত। তাই কি না? ইথিন অসম্পৃক্ত, বাকিগুলো সম্পৃক্ত। তো চেয়েছে অসম্পৃক্ত, অপশন এ অ্যান্সার। নেক্সট 32, নিচের কোন যৌগটি অসম্পৃক্ত? তো যেখানে আমাদের এন বাদে অন্য থাকবে ইন, প্রোপিন, অপশন এ কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? ক্লিয়ার? চলো নেক্সট 33, নিম্নোক্ত কোন হাইড্রোকার্বনটি সম্পৃক্ত?
কি অ্যান্সার হবে? কোন হাইড্রোকার্বনটি সম্পৃক্ত? উত্তর হবে যেটা এন আছে, বিউটেন। কি হবে? বিউটেন সম্পৃক্ত। নেক্সট, 34, সম্পৃক্ত কার্বন যৌগগুলির তুলনায় অসম্পৃক্ত কার্বনগুলি ড্যাশ। দেখো, সম্পৃক্ত কার্বন কি সম্পূর্ণ হয়ে গেছে, মানে কার্বন কার্বনের সিঙ্গেল বন্ড এবং বাকি হাতগুলো দিয়ে আমাদের হাইড্রোজেনকে ধরে রেখেছে, তাহলে এটা হলো সম্পৃক্ত। তাহলে অন্য ক্ষেত্রে আমি যখন অসম্পৃক্ত দেখব তখন সেটা কি, তোমার দুটো হাত কার্বন কার্বন, একটা অন্যদিকে গেছে, ওই এখানে কার্বন না, হাইড্রোজেন, তো একটা অন্যদিকে গেছে, তার মানে কি এর বিক্রিয়া, এ সক্রিয়, এ আবার চাইলে বিক্রিয়া করতে পারে, এ চাইলে একটা বন্ধন ভেঙে মাঝখানের বিক্রিয়া করতে পারে, কিন্তু এ পারে না। তার মানে কি এটা কম সক্রিয়, কিন্তু এটা বেশি সক্রিয়। তাহলে সম্পৃক্ত কার্বন যৌগগুলির তুলনায় অসম্পৃক্ত কার্বন যৌগগুলি কি হবে? অধিক সক্রিয় হয়ে যাবে, কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট, বেশি সম্পৃক্ত কেন হবে? এ কি অসম্পৃক্ত, আবার সেটা বেশি সম্পৃক্ত কি করে হয়? বুঝতে পেরেছ? চলো, অধিক সক্রিয় হবে কারণ এ চাইলে এই বন্ধন ভেঙে দিয়ে অন্য কিছু করতে পারে। তোমাদের সিলেবাসে সেটা নেই কিভাবে কি করে অত ডিটেলসে, কিন্তু ভালো করে বুঝে দুটো হাত আছে, দুটো হাত দিয়ে ধরেছে, একটা ছাড়তেই পারে, এই হলো মূল ব্যাপার। 35 নম্বর, কোন গঠনগত বৈশিষ্ট্যের কারণে অসম্পৃক্ত জৈব যৌগের মধ্যে অধিক সক্রিয়তা দেখা যায়? কেন দেখা যায়? তার কারণ হলো কার্বন পরমাণু সমূহের মধ্যে দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধনের অস্তিত্ব আছে। ঠিক আছে, দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের অস্তিত্ব আছে, তাই। নেক্সট, এবারে আমাদের প্রশ্ন শুরু হচ্ছে শৃঙ্খল, শাখা এবং বলয়। ওই যে আমরা 3 রকম পড়লাম, চেন, তো সরল শৃঙ্খল, শাখা শৃঙ্খল এবং বলয়, এই 3 রকম তৈরি করতে পারে দীর্ঘ শৃঙ্খল, তাই তো? দীর্ঘ, সরল, শাখা, বলয়, 3টে তৈরি করতে পারে। এর সম্পর্কিত প্রশ্ন 36 নম্বর, মিথেনের একটি অণুতে একটি কার্বন পরমাণুর সঙ্গে 4টি হাইড্রোজেন পরমাণু আবদ্ধ থাকে, মিথেনের রাসায়নিক সংকেত কি? তো আমরা দেখি কার্বনের একটা কার্বনের সঙ্গে 4টে হাইড্রোজেন আবদ্ধ, এইভাবে আমাদের স্ট্রাকচার হয়। যদি আমি স্বাভাবিকভাবে লিখি তাহলে CH4 হয়ে যাবে, অর্থাৎ অপশন ডি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট, 37, নিচের কোন যৌগটি একটি সরল শৃঙ্খল যুক্ত অর্থাৎ স্ট্রেট চেন সম্পৃক্ত হাইড্রোকার্বন? কোনটা সরল শৃঙ্খল যুক্ত হাইড্রোকার্বন? বলো কি অ্যান্সার হবে? উত্তর হয়ে যাবে বিউটেন। সরল শৃঙ্খল যুক্ত সম্পৃক্ত, সম্পৃক্ত টেনই হয় বিউটেন, তাহলে বিউটেন সরল শৃঙ্খল যুক্ত সম্পৃক্ত হাইড্রোকার্বন। ঠিক আছে, নেক্সট, 38, নিচের কোন যৌগটি একটি সরল শৃঙ্খল যুক্ত সম্পৃক্ত হাইড্রোকার্বন? তো এন, এন কোথায় আছে? ইথেন, অপশন ডি কারেক্ট অ্যান্সার। নেক্সট, 39, কার্বন যৌগের ক্ষেত্রে শাখা শৃঙ্খল অর্থাৎ ব্রাঞ্চ চেন বিশিষ্ট গঠনের বৈশিষ্ট্য কি? শাখা শৃঙ্খল বা ব্রাঞ্চ চেন বিশিষ্ট গঠনের বৈশিষ্ট্য কি? ব্রাঞ্চ চেন তখনই গঠিত হয়, ধরো এরকম ভাবে কার্বন রয়েছে, আবার এই মাঝখানে আর একটা কার্বন যুক্ত হয়েছে, তো এখানে এর 3টে হাতে 3টে হাইড্রোজেন, এখানে একটা হাতে হাইড্রোজেন, এখানে 3টে হাতে হাইড্রোজেন, এই আবার এই 3টে হাতে হাইড্রোজেন, তাহলে এইটা হলো ব্রাঞ্চ চেন অর্থাৎ শাখা শৃঙ্খল বিশিষ্ট গঠন। ঠিক আছে, তার একটা উদাহরণ। তো কার্বন পরমাণুগুলি পার্শ্বীয় মূলক গঠন করে মূল কার্বন শৃঙ্খলের সঙ্গে সংযুক্ত থাকে, এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। পরপর এই যে 3টে কার্বন রয়েছে এদিকে, তার সঙ্গে পার্শ্বীয় মূলক গঠন করেছে, তাই তো? পাশে একটা মূলক গঠন করেছে, গঠন করে সংযুক্ত রয়েছে, এরকম আরো একটা থাকতে পারে চাইলে। বোঝা গেল? তাহলে এটা কি শাখা শৃঙ্খল। নেক্সট, 40 নম্বর, নিচের কোন কার্বন যৌগটিতে শাখা শৃঙ্খল গঠন দেখা যায়? বলো কি অ্যান্সার হবে? উত্তর হয়ে যাবে মিথেনে কি শাখা শৃঙ্খল না, মিথ, ইথ, প্রোপ, তারপরে এন, ইন এগুলো থাকলে সেগুলো শাখা শৃঙ্খল না, কিন্তু
আনসার করেছো সি। সি যারা করেছো একদমই ভুল। সি তো সাইক্লোহেক্সেন, এটা তো বলয় গঠন। ঠিক আছে, 6টি কার্বনের বলয়াকার গঠন দেখা যায় সাইক্লোহেক্সেনে। শাখাযুক্ত শৃঙ্খল দেখা যায় বিউটেনের ক্ষেত্রে। ঠিক আছে, মিথেনেও না, ইথেনেও না, বিউটেনে দেখা যায়। তাহলে বিউটেনে কেন শাখা শৃঙ্খল হবে? তার কারণ হলো, দেখো ভালো করে বোঝো, যে মিথেনে তো একটাই কার্বন, তার 4টে হাত, এটা মিথেন, তাই তো। CH4 এর গঠন এই যে এরকম থাকে মিথেন। ইথেন কি? ইথেন হলো দুটো কার্বন। মিথের পরে ইথেনে দুটো কার্বন, তাহলে এর শাখা কি? এ তো দুটোই আছে। কিন্তু বিউটেনে কি? বিউটেনে 4টে কার্বন, একটা, দুটো, এইটা হলো সরল শৃঙ্খল। ঠিক আছে, অথবা কি হয় আমাদের শাখা শৃঙ্খলও দেখিয়ে দিচ্ছি আমি। অথবা শাখা শৃঙ্খল কিরকম? একটা কার্বন, দুটো কার্বন, 3টে কার্বন, এই কার্বনের সঙ্গে ধরো আরেকটা কার্বন যুক্ত আছে, অন্য কালি দিয়ে আমি এখানে মাঝখানে একটু সেপারেট করে নিই। এই কার্বনের সঙ্গে ধরো অন্য আর একটা কার্বন আছে, এই কার্বনের আবার 3টে হাতে 3টে হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা, দুটো, 3টে হাইড্রোজেন, এখানে একটা, দুটো, 3টে হাইড্রোজেন। তো এই কার্বনের 4টে হাত পূরণ হয়ে গেছে, 3টে হাতে হাইড্রোজেন দিয়ে দিলাম। এই কার্বনের 4টে হাত, একটা, দুটো, 3টে, 4টে হাত পূরণ হয়ে গেছে একটা হাইড্রোজেন দিয়ে। এই কার্বনের একটা হাতে কার্বন আছে, আর একটা, আর 3টে হাতে আর 3টে হাইড্রোজেন দিয়ে দিলাম। এই কার্বনের একটা, দুটো, 3টে হাইড্রোজেন দিয়ে দিলাম। এটা কি শাখা শৃঙ্খল? অপশন বি কারেক্ট অ্যান্সার। বিউটেনের সরল শৃঙ্খলও দেখা যায়, আবার শাখা শৃঙ্খলও দেখা যায়, দুই রকমই দেখা যায়। কমেন্ট করো এবার ক্লিয়ার কিনা। আশা করছি এবারে ক্লিয়ার হয়েছে। আর এই যে শাখা শৃঙ্খল হয়, এটাকে বলে আইসোবিউটেন। এটাকে বলে আইসোবিউটেন। যখন ঠিক এরকম গঠন থাকবে এটার নাম হলো আইসোবিউটেন, আর এটা হলো বিউটেন। ঠিক আছে, চলো নেক্সটে যাচ্ছি। 41, নিম্নোক্ত কোনটির সরল রৈখিক শৃঙ্খল বিশিষ্ট হাইড্রোকার্বন রয়েছে? নিম্নোক্ত কোনটির সরল রৈখিক শৃঙ্খল বিশিষ্ট হাইড্রোকার্বন রয়েছে? উত্তর হয়ে যাবে কি? আমরা কি দেখলাম? বিউটেনের সরল রৈখিক শৃঙ্খল রয়েছে, আবার শাখা শৃঙ্খলও আছে, তো বিউটেন কারেক্ট অ্যান্সার। আইসোবিউটেন কি? আইসোবিউটেন তো শাখা শৃঙ্খল। শাখা শৃঙ্খল যখন বিউটেনে থাকে তখন সেটার নাম হয়ে যায় আইসোবিউটেন। নেক্সট 42, নিম্নোক্ত কোনটির শাখা শৃঙ্খল বিশিষ্ট হাইড্রোকার্বন রয়েছে? কি অ্যান্সার হবে? অ্যান্সার হয়ে যাবে আইসোবিউটেনের শাখা শৃঙ্খল বিশিষ্ট হাইড্রোকার্বন রয়েছে। নেক্সট 43, বিউটেন দুটি ভিন্ন রূপে বিদ্যমান, একটি সরল রৈখিক শৃঙ্খল বিশিষ্ট এবং অন্যটি শাখা শৃঙ্খল বিশিষ্ট। এই ঘটনাটিকে কি বলা হয়? বিউটেন এই যে দুটো রূপে বিদ্যমান, এই ঘটনাটিকে কি বলা হয়? এই ঘটনাটিকে বলে আইসোমেরিজম। ISOMERISM, আইসোমেরিজম। ঠিক আছে, যার উপাদান আইসোমেরিজম কি? আইসোমেরিজম বা বাংলাটা পরে লিখছি, আনসার করো দেখি আইসোমেরিজম কোনটার ইংরেজি নাম। তো বোঝাই যাচ্ছে যে অপশন ডি অ্যান্সার হয়ে যাবে আইসোমেরিজম, বা ব্র্যাকেটে কি লিখবো? সমাবয়বতা। ঠিক আছে, তো আইসোমেরিজম সমবায়বতা কি? যার উপাদান সংকেত এক, কিন্তু চেহারা আলাদা। যেমন সরল শৃঙ্খলে বিউটেন যেরকম সংকেত C4H10, আইসোবিউটেনও সেই একই সংকেত, কিন্তু তাদের চেহারা আলাদা। তো আইসোমেরিজম সমবায়বতা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। ক্লিয়ার? চলো নেক্সট
44 নম্বর, নিম্নলিখিত কোনটি একটি বলয়াকার হাইড্রোকার্বনের উদাহরণ? বলয়াকার হাইড্রোকার্বন মানে সাইক্লিক হাইড্রোকার্বনের উদাহরণ কোনটা? তো অ্যান্সার হয়ে যাবে সাইক্লোহেক্সেন। নামের মধ্যেই আছে সাইক্লোহেক্সেন, অর্থাৎ সংকেত কি? সাইক্লোহেক্সেন C6H12 সাইক্লোহেক্সেন, এটা হলো তোমার বলয়াকার হাইড্রোকার্বনের উদাহরণ। ঠিক আছে, নেক্সট। এবারে আমাদের কি আছে, সাইক্লোহেক্সেনকে কোন ধরনের জৈব যৌগ হিসেবে সর্বোত্তমভাবে শ্রেণীবদ্ধ করা যায়? এক বা একাধিক সম্পৃক্ত কার্বন বন্ধন বিশিষ্ট একটি শাখাযুক্ত হাইড্রোকার্বন? না। একটি বলয়ে 6টি কার্বন পরমাণু বিশিষ্ট একটি সম্পৃক্ত অ্যালিসাইক্লিক যৌগ? হ্যাঁ, এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে, অপশন বি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এর গঠনটা কিরকম? সাইক্লোহেক্সেন এরকম, কার্বন এই যে 6টা কার্বন রয়েছে সিঙ্গেল বন্ড দিয়েই যুক্ত থাকে এবং তাদের প্রত্যেকটা কার্বনের দুটো হাত বাইরে থাকে। এই দুটো হাতে কি থাকবে বলতো? বাইরের এই দুটো হাতে হাইড্রোজেন থাকে। তা 6টা কার্বনের বাকি দুটো দুটো করে হাত দিয়ে ছয় 6 × 2 = 12খানা হাইড্রোজেন ধরে রাখে, ওই জন্য সংকেত C6H12। এটা হলো সাইক্লোহেক্সেন, এগুলো সব কি H। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট, 46 নম্বর, বলয় শৃঙ্খল বিশিষ্ট অর্থাৎ রিং চেন হাইড্রোকার্বন কোনটি? বলয় শৃঙ্খল বিশিষ্ট হাইড্রোকার্বন কোনটি? উত্তর হয়ে যাবে বেনজিন। বেনজিন বলয় শৃঙ্খল বিশিষ্ট হাইড্রোকার্বন। বেনজিন কেন বলয় শৃঙ্খল বিশিষ্ট? কারণ বেনজিনের সংকেত কি জানো বলো তো? বেনজিনের সংকেত কি দেখি, কে জানো? C6H6, একদম, ভেরি গুড। বেনজিন কি? বেনজিন হলো C6H6। এর যদি আমি গঠন দেখাই সেটা কিরকম? বেনজিনে ডাবল বন্ড থাকে, সিঙ্গেল বন্ড থাকে, 6 কার্বন 6টা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, 6খানা কার্বন। এবার এদের মধ্যে একটা ডাবল বন্ড, পরেরটা সিঙ্গেল, তারপরেরটা ডাবল, তারপরেরটা সিঙ্গেল, তারপরেরটা ডাবল, এইভাবে বন্ড থাকে। এবং যেহেতু এই কার্বনের দেখো 3টে হাত ব্যস্ত হয়ে গেছে, একটা হাতে হাইড্রোজেন ধরে রাখবে, এটা একটা হাতে হাইড্রোজেন, এটা একটা হাতে হাইড্রোজেন, এটাও হাইড্রোজেন ধরবে, এটাও হাইড্রোজেন ধরবে, এটাও হাইড্রোজেন ধরবে। তো এটা হলো বেনজিনের চিত্র। ঠিক আছে, গাঠনিক চিত্র। তো বেনজিন কি C6H6। যদি বলা হয় বেনজিন কি এক বন্ধন সম্পৃক্ত না অসম্পৃক্ত, উত্তর হয়ে যাবে বেনজিনে যেহেতু দ্বিবন্ধন আছে তাই অসম্পৃক্ত। দ্বিবন্ধন আছে তাই অসম্পৃক্ত। ঠিক আছে, বেনজিনে কয়টা দ্বিবন্ধন? 3টে দ্বিবন্ধন। কয়টা এক বন্ধন? 3টে এক বন্ধন। ঠিক আছে, মনে থাকবে। নেক্সট, 47, একটি বেনজিন বলয়ে কয়টি কার্বন পরমাণু থাকে? উত্তর হয়ে যাবে বেনজিন বলয়ে আমরা কি দেখলাম, 6খানা কার্বন পরমাণু আছে। নেক্সট, এবারে হলো কার্যকরী মূলক অর্থাৎ ফাংশনাল গ্রুপ এর প্রশ্ন। ঠিক আছে, কার্যকরী মূলক ফাংশনাল গ্রুপের প্রশ্ন। 48 নম্বর, একটি জৈব যৌগে একটি কার্যকরী মূলকের প্রাথমিক ভূমিকা কি? একটা জৈব যৌগে কার্যকরী মূলকের প্রাথমিক ভূমিকা কি? বলো কি আনসার হবে? কার্যকরী মূলক, যেমন আমি যদি
বলি এই যে ও এইচ, এটা কি? এটা একটা কার্যকরী মূলক। আরো কার্যকরী মূলক আছে, এইটা এখন সব থেকে বেশি ব্যবহার হচ্ছে, এটার সম্বন্ধে এই জিনিসটা মানুষ অনেক ব্যবহার করছে এখন। পেট্রোল ভরতে গেলেই ইথানল দিয়ে দেয়, আর ইথানলের কার্যকরী মূলক হলো OH, মানে অ্যালকোহল। তো কার্যকরী মূলকের প্রাথমিক ভূমিকা হলো যৌগের আণবিক ভর বৃদ্ধি করা, না কার্বন শৃঙ্খলকে সরল রৈখিক শাখা শৃঙ্খলে পরিণত করা, না যৌগের বৈশিষ্ট্যমূলক রাসায়নিক ধর্ম প্রদান করা। ঠিক আছে, যখনই OH থাকবে সেটা অ্যালকোহল, এটা বৈশিষ্ট্য, যৌগের বৈশিষ্ট্যমূলক রাসায়নিক ধর্ম, ঠিক আছে, প্রদান করে কার্যকরী মূলক। নেক্সট 49, কোন কার্যকরী মূলকে অক্সিজেন হেটেরো পরমাণু থাকে না? কোন কার্যকরী মূলকে অক্সিজেন হেটেরো পরমাণু থাকে না? কি অ্যান্সার হবে? দেখো, কার্বক্সিলিক অ্যাসিডে অক্সিজেন হেটেরো পরমাণু থাকে। কার্বক্সিলিক অ্যাসিড কি? COOH। অ্যালকোহল কি? OH। কিটোন কি? কিটোন হলো CO। কিটোন। হ্যালো অ্যালকেন কি? হ্যালো অ্যালকেন হয়ে যাবে আমাদের এখানে অ্যান্সার। হেটেরো পরমাণু, অক্সিজেন নেই হ্যালো অ্যালকেনের মধ্যে, অক্সিজেন নেই। হ্যালো অ্যালকেন কি? হ্যালো অ্যালকেন হলো যার মধ্যে হ্যালোজেন পরমাণু, হ্যালো অ্যালকেন বলতে হ্যালোজেন পরমাণু থাকে, বা এইভাবে এখানেই লিখে দিচ্ছি, হ্যালো অ্যালকেন এ হ্যালোজেন পরমাণু থাকে। থাকে যেমন, যেমন কি থাকে? যেমন ক্লোরিন থাকে, ব্রোমিন থাকে, ইত্যাদি ইত্যাদি থাকে। ঠিক আছে, যেমন ক্লোরিন, ব্রোমিন এগুলো থাকে হ্যালো অ্যালকেনের মধ্যে, মনে থাকবে। যখন ক্লোরিন যুক্ত থাকবে সেটা ক্লোরো, ধরো মিথেনের সঙ্গে ক্লোরিন আছে, ক্লোরোমিথেন। তারপরে তোমার ব্রোমিন আছে, তাহলে ব্রোমো মিথেন। ঠিক আছে, যেটাই আমার যুক্ত থাকবে অ্যালকেন গ্রুপের মধ্যে হ্যালোজেন রূপে, ক্লোরিন থাকলে ক্রোমো, আর ব্লোরিন থাকলে ব্রোমো। ওকে, আচ্ছা চলো নেক্সটে যাই। 50 নম্বর, কার্বন ঘটিত যৌগে কোন কার্যকরী মূলকটিকে OH দ্বারা উপস্থাপন করা হয়? বলো কি অ্যান্সার হবে? আচ্ছা, একজন কমেন্ট করেছিলে হেটেরো পরমাণু কি? আরে হেটেরো পরমাণু হলো যে তোমার কার্বন ঘটিত যৌগে কার্বন এবং হাইড্রোজেন বাদে যা থাকবে সেটাই হেটেরো পরমাণু। ঠিক আছে, কার্বন এবং হাইড্রোজেন এই দুটো বাদে যেটা থাকবে সেটাই হেটেরো পরমাণু। যেমন অক্সিজেন থাকলে অক্সিজেন হেটেরো পরমাণু, বুঝেছো? নাইট্রোজেন থাকলে নাইট্রোজেন হেটেরো পরমাণু, সালফার থাকলে সালফার হেটেরো পরমাণু। আর ক্লোরিন, ব্রোমিন এগুলো কি? হ্যালোজেন। আয়োডিন। কি কমেন্ট করেছো এটার? দিস, দিস কি আবার? ও মানে ওটা এখন হঠাৎ করে ইউটিউবে কি হয়েছে, কমেন্ট যা আসে সেগুলো সব ইংলিশে শো করে, তার উপরে যদি আমি ক্লিক করি তখন বাংলায় দেখায় লাইভ কমেন্টগুলো, কি জানি কেন হচ্ছে এরকম। তো এটার অ্যান্সার হয়ে যাবে যে OH থাকে অ্যালকোহলে। কার্বক্সিলিকে আগেই বলেছি কি থাকে? অ্যালডিহাইড। কিটোন, কিটোনেও বলেছি, তাই তো। অ্যালডিহাইডে কি থাকে জানো? অ্যালডিহাইডে থাকে CHO। কিটোনে থাকে কি বলেছি? CO। আবার রিপিট করে দিচ্ছি,
এক কার্বক্সিলিক অ্যাসিডে থাকে কি COOH কার্যকরী মূলক। নেক্সট, অ্যালডিহাইডে কোন কার্যকরী মূলকের উপস্থিতি দেখা যায়? তো অ্যালডিহাইডে কি থাকে আমরা এক্ষুনি দেখলাম, অ্যালডিহাইডে থাকে CHO। নেক্সট 52, এমন একটি কার্যকরী মূলকের উদাহরণ দিন যার গঠনে কোনো দ্বিবন্ধন নেই। এমন একটি কার্যকরী মূলকের উদাহরণ দিন যার গঠনে কোনো দ্বিবন্ধন নেই। কার গঠনে কোনো দ্বিবন্ধন নেই? উত্তর হয়ে যাবে তোমার প্রোপানল। প্রোপানলের গঠনে কোনো দ্বিবন্ধন নেই। প্রোপেনের সঙ্গে অ্যালকোহল যুক্ত হয়ে প্রোপানল হয়। অর্থাৎ কিরকম ব্যাপার? এরকম, আমরা জানি যে কার্বনের চারটে হাতে, প্রোপানলের 3টে কার্বন থাকে, মিথ ইথ প্রোপ। দুটো কার্বনে এরকম, প্রথম কার্বনে 3টা হাইড্রোজেন, তারপরেরটায় 2টো, তারপরেরটায় কি হয়, তারপরেরটায় থাকে 2টো হাইড্রোজেন, এখানে একটা এখানে একটা, এবং আরেকটায় থাকে OH। ঠিক আছে, আরেকটায় থাকে OH। OH কে এইভাবেই দেখো, অক্সিজেন 2টো ইলেকট্রন ভাগ করে, তো একটা ভাগ করে কার্বনের সঙ্গে আর একটা ভাগ করে হাইড্রোজেনের সঙ্গে, বুঝেছো? এরকম। তাহলে OH রয়েছে কিসে? OH রয়েছে আমাদের প্রোপানলে। তা এটা কি, যেহেতু 3টে কার্বন তাহলে প্রোপ, আর যেহেতু অ্যালকোহল আছে, OH আছে, তাই অ্যালকোহল মানে নল। ইথানল, প্রোপানল এগুলো সবই কি অ্যালকোহল, নল, নল থাকলেই অ্যালকোহল। বোঝা গেল? এটা এরকম গঠন। এখানে যদি আমি গঠনটা এইভাবে লিখে এটাও লিখতে পারি, প্রথমটায় 3টে হাইড্রোজেন তাই CH3, তারপরে CH2, তারপরেরটায় 2টো হাইড্রোজেন CH2, এবং আর একটা অক্সিজেন তার সঙ্গে একটা হাইড্রোজেন। তো অ্যান্সার কি হয়ে যাবে? অপশন A। ক্লিয়ার? বলো, নেক্সটে যাচ্ছি। 53, একটি জৈব যৌগে কোনটি বা কোনগুলি সর্বদা উপস্থিত থাকে? একটি জৈব যৌগে কোনটি বা কোনগুলি সর্বদা উপস্থিত থাকে? উত্তর হয়ে যাবে, জৈব যৌগ হতে গেলে অন্তত একটা কার্বন পরমাণু উপস্থিত থাকতেই হবে। অপশন সি কারেক্ট অ্যান্সার। নেক্সট, এবার শুরু হচ্ছে সমগণীয় শ্রেণী অর্থাৎ হোমোলোগাস সিরিজ। সমগণীয় শ্রেণী হোমোলোগাস সিরিজ কি? 54 নম্বর প্রশ্ন, নিচের কোনটি একটি সমগণীয় শ্রেণী? বলো, নিচের কোনটা একটা সমগণীয় শ্রেণী? বলেছে ইথিন, ইথাইন, ইথেন। তো সমগণীয় শ্রেণী হতে গেলে সব অ্যালকেন সব অ্যালকেন গুলো সমগণীয় শ্রেণী, আবার সব অ্যালকিন গুলো সমগণীয় শ্রেণী, আবার সব অ্যালকাইন গুলো সমগণীয় শ্রেণী। হয় সব অ্যালকেন হলে সেগুলো সমগণীয় শ্রেণী, আবার অ্যালকিন সবগুলো পরপর সমগণীয় শ্রেণী, অ্যালকাইন গুলো সব সমগণীয় শ্রেণী। তো আমাদের এখানে দেখতে পাচ্ছি ইথিন, ইথাইন হবে না, ইনও আছে আইনও আছে, মানে কি অ্যালকিনও আছে অ্যালকাইনও আছে, এটা সমগণীয় শ্রেণী না। এখানে দেখছি এন আর ইন দুটোই আছে, মানে অ্যালকিন দুটোই আছে, হবে না। মিথেন, এটা হবে না। মিথেন, ইথেন, প্রোপেন, এটা হয়ে যাবে সমগণীয় শ্রেণী, কারণ এখানে সবগুলোই কি অ্যালকেন, এটার সবগুলোই হলো অ্যালকেন। ঠিক আছে, মিথেনের সংকেত কি? মিথেনের সংকেত CH4, ইথেনের সংকেত C2H6, প্রোপেনের সংকেত C3H8। তো এখান থেকে আমরা জিনিস একটা বুঝতে পারলাম যে অ্যালকেনের যে সংকেত কিরকম, দেখো CN, এটা যদি N হয় মানে 1 হলে 2 গুণ করে 2 যোগ CN H 2N + 2। ঠিক আছে, 2 দুগুণী 4 যোগ 2 6। N যদি 2 হয় তাহলে 2 দুগুণী 4 যোগ 2 6, তাহলে C2H6। N যদি 3 হয় তাহলে C3H কত হবে দেখো, তাহলে 3 দুগুণী 6, 2 8। N যদি 1 হয় তাহলে 2 1 কে 2 2 4। এগুলো সব কি আমাদের অ্যালকেন। ঠিক আছে, নেক্সট, বাকিগুলো আমি লেখাবো, কোশ্চেন আগে আসুক, তোমরা দেখো নিজেরা পারো কিনা তারপরে।
আমি তোমাদের এর আগে এই সব করিয়েছি এমনিও, যে 2022-এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যখন আমি করাচ্ছিলাম শিফট ওয়াইজ, তার মধ্যে এর অনেক কিছুই বুঝিয়েছি আমি ম্যাক্সিমাম। 55 নম্বর, অ্যালকেনের সমগণীয় শ্রেণীর প্রতিটি পরবর্তী সদস্য পূর্ববর্তীটির থেকে একটি একক পরমাণু পুঞ্জ দ্বারা পৃথক হয়, যার মধ্যে ড্যাশ থাকে। তো যার মধ্যে কি থাকে, আমরা কি দেখেছিলাম, মিথেনের ক্ষেত্রে CH4, ইথেনের ক্ষেত্রে C2H6। তো দেখো এখান থেকে এই অবধি যাওয়ার সময় আগেরটায় এখান থেকে এইখানে গেছে, কার্বন 1 ছিল 2 হয়েছে, মানে কার্বন একটা যুক্ত হয়েছে, কার্বন একটা যুক্ত হয়েছে। হাইড্রোজেন কি হয়েছে, হাইড্রোজেন 4 ছিল 6 হয়েছে, হাইড্রোজেন 2টো যুক্ত হয়েছে। অর্থাৎ প্রথম একটা সদস্য থেকে পরবর্তী সদস্যতে আমরা যখনই যাব, পরেরটায় C3H8, তার মানে কি হচ্ছে, একটা কার্বন এবং 2টো হাইড্রোজেন যুক্ত হচ্ছে। এখানেও দেখো একটা কার্বন যুক্ত হচ্ছে এবং 6 থেকে 8-এ 2টো হাইড্রোজেন যুক্ত হচ্ছে। তাহলে একটা থেকে আরেকটায় যেতে, এখান থেকে যেতে একটা কার্বন 2টো হাইড্রোজেন, একটা কার্বন 2টো হাইড্রোজেন, তাহলে CH2 অপশন কোনটা হবে, বি কারেক্ট আনসার। ক্লিয়ার? নেক্সট 56, সমগণীয় শ্রেণী সম্পর্কে নিচের কোনটি সত্য? তো আমরা দেখলাম যে ক্রমান্বয়ে অবস্থিত প্রতিটি সদস্যের পরমাণু পুঞ্জের ব্যবধান CH2 একক হয়। নেক্সট 57, একটি সমগণীয় শ্রেণীর দুটি ক্রমিক সদস্যের মধ্যে আণবিক ভরের পার্থক্য কত হবে, বলো কি অ্যান্সার? একটি সমগণীয় শ্রেণীর দুটি ক্রমিক সদস্যের মধ্যে আণবিক ভরের পার্থক্য কত হবে? তো অ্যান্সার হয়ে যাবে যে যেহেতু কার্বন একটা, হাইড্রোজেন 2টো, কার্বনের আণবিক ভর কত, 12, একটা আছে তাই গুণ 1, যোগ হাইড্রোজেনের আণবিক ভর কত, 1, 2টো আছে তাই 2 গুণ 14 আমাদের অ্যান্সার। অপশন ডি কারেক্ট। ক্লিয়ার? ভেরি গুড। এবারে আমাদের কিছু HW আছে, এগুলো কমেন্ট সেকশনে কমেন্ট করবে কি অ্যান্সার হয়, ঠিক আছে? এই HW গুলির আনসার করবে। এবং এর যে দ্বিতীয় পার্ট, কার্বন এবং এর যৌগ সমূহ, এই অধ্যায়ের দ্বিতীয় পার্ট আমি করাবো 8টার সময়, রাত 8টায়। ঠিক আছে? দেখো এইগুলো HW দিয়েছি, তার ছাড়াও আরো কিছু প্রশ্ন রয়েছে, এগুলো ওর মধ্যে করিয়েছি অনেকবার, ওই জন্য এখানে আলাদা রেখেছি। এই যে 14খানা প্রশ্ন, তোমরা অন্তত এই 6টা প্রশ্নের আনসার কি হয় সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করবে, যদি ক্লাস বুঝে থাকো। ঠিক আছে? চলো, আশা করছি ক্লাসটি সবার ভালো লেগেছে। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। টেক কেয়ার। জয় হিন্দ, জয় ভারত।